সবাইকে স্বাগত জানাচ্ছি বিভীষণের প্রতি মেঘনাদ দ্বিতীয় ক্লাসে। পূর্বের ক্লাসটি তোমরা দেখবে। পূর্বের ক্লাসে আমরা কিছু যে আলোচনাগুলো করেছি সেগুলো খুব প্রয়োজনীয় ক্লাসগুলো দেখবে। তো দ্বিতীয় ক্লাসে প্রথম ক্লাসে আমরা শেষ করেছিলাম পরিকি ভূতলে শশী যান ঘোরাঘুরি ধুলায়। বিভীষণের যে এই পতন, সে বলছে আমি রাঘব দাস, আমি রঘুবংশের দাস হয়ে গেছি। তো একজন রাজপরিবারের সদস্য হিসাবে তার যে দাস হয়ে যাওয়াটা, এটা খুব আহত করেছে। এটা শোনার সাথে সাথেই মেঘনাদকে, মেঘনাদ সেজন্য এই উপমায় তুলনাগুলো দিয়েছে। এই তুলনাগুলো আমাদের বাস্তবিক জগতেও দিয়ে থাকে। আমরা যে যখন খুব খারাপ কোনো কাজ করি, সাথে সাথে আমাদের যারা গুরুজন আছে তারা বলে যে তোমার বাবা এরকম, তোমার মা এরকম, তোমার কি কাজটি করা ঠিক হয়েছে? এটা হচ্ছে আমাদের সর্বভারতীয় যে রীতি। তো সেজন্যই তারা এরকম সে রাঘব মেঘনাদ বলছে যে তুমি রাঘবদের দাস হয়ে গেছো। আকাশের চাঁদ কি এরকম হয়? হে রক্ষরথী ভুলিলে কে, হে রক্ষরথী ভুলিলে কেমনে কে তুমি। রথী মানে যোদ্ধা। হে রক্ষরথী, রাক্ষসদের যে যোদ্ধা, ভুলিলে কেমনে কে তুমি। জনম তব কোন মহাকুলে, তুমি কোন মহান বংশে জন্মগ্রহণ করেছো, সেটা তুমি কেমনে ভুলে যাচ্ছ। কে বা সে অধম রাম, বলছে যে রাম, এই রাম লক্ষণ এরা কি অধম? কে বা সে অধম রাম, স্বচ্ছ সরোবরে করে গেলি রাজহংস পঙ্কজ কাননে, যায় কি সে কভু প্রভু পঙ্কিল সলিলে শৈবাল দলের ধাম। মানে বলছে যে রাজহংস সে খেলা করে কোথায়? পরিষ্কার পানি পদ্মফুল পূর্ণ দিঘিতে। সে কি কখনো নোংরা কর্দমযুক্ত যেখানে শৈবালে আচ্ছাদিত যে পুকুর, সেই পুকুরে কি সে কখনো খেলা করতে যায়? উত্তর কি, যায় না। তো তুমি যে কাজটা করেছো, এরকম অসম্ভব কাজ করেছো যে তুমি একজনের দাস হয়ে গেছে রাজপরিবারের সন্তান থেকে। মৃগেন্দ্র কিশোরী, মৃগেন্দ্র কিশোরী মানে কি? সিংহ। মৃগদের ইন্দ্র, মৃগেন্দ্র। মৃগ শব্দের অর্থ কি? মৃগ শব্দের দুইটা অর্থ। একটা অর্থ হচ্ছে হরিণ, আর আরেকটা অর্থ শিকারযোগ্য যে কোনো প্রাণীকেই মৃগ বলা হয়। তো মৃগ ইন্দ্র, মৃগদের ইন্দ্রকে সিংহকে বলছে। মৃগেন্দ্র কেশরী মানে সিংহ, মৃগেন্দ্র কেশরী কবে হে বীর কেশরী সম্ভাষে শ্রীগালে মিত্রভাবে। বলছে যে বনের যে সিংহ, সে কখন শ্রীগাল শিয়ালকে খুব সম্বোধন করে কি বলে? মিত্রভাবে, বন্ধুভাবে। আজ্ঞা করো দাস বিজ্ঞ তুমি, অবিদিত নহে কিছু তোমার চরণে। বলছে যে তুমি অনেক জ্ঞানী। কারণ প্রথম ক্লাসে আমরা দেখিয়েছিলাম যে বিভীষণকে বলা হয় কি? জ্ঞানী। সে তৎকালীন সময় সবচেয়ে জ্ঞানী মানুষ ছিল। তো বলছে তুমি সবকিছুই জানো, অবিদিত মানে অজানা, তোমার কাছে কোনো কিছু অজানা নাই। ক্ষুদ্রমতি নর সুর লক্ষণ নহিলে অস্ত্রহীন যোধে কৃষি সম্বোধের সংগ্রামে। বলছে যে লক্ষণ যখন নিকুম্বিলা যজ্ঞাগারে ঢুকছে, ঢোকার সাথে সাথেই মেঘনাদকে যুদ্ধে আহ্বান করছে। কিন্তু যুদ্ধে আহ্বান করছে, পূজা দিতে আসছে মেঘনাদ, তার হাতে সে নিরস্ত্র অবস্থায় পূজা দিতে, ফুল নিয়ে পূজা দিতে আসছে। আর লক্ষণ মায়াদেবীর সহায়তায় প্রবেশ করেছে যাতে তাকে কেউ না দেখতে পায়। তো পথ দেখিয়ে কে নিয়ে আসছে? বিভীষণ। তো লক্ষণ অস্ত্রহীন ভাবে তাকে বলছে যে আসো যুদ্ধ করো। তোমরা জানবে, জেনে থাকবে যুদ্ধের যে নিয়ম, যুদ্ধের নিয়মের মধ্যে প্রথম কথা, অস্ত্রহীনের সাথে কোনো সশস্ত্র যুদ্ধ হতে পারে না। তোমার হাতে যদি তরবারি থাকে, আরেকজনের সাথে যুদ্ধ করতে চাইলে তাকেও তরবারি দিতে হবে। তোমরা ঐতিহাসিক যে সিনেমাগুলো আছে সেগুলো দেখলে এই সমস্ত বিষয়গুলো দেখবে, বা বইপত্র পড়লেও দেখবে। তুমি তাকে অস্ত্র দিয়ে সমানে যুদ্ধ হয়, অথবা তুমিও অস্ত্রহীন হবে, সে অস্ত্রহীন হবে, যুদ্ধ হবে। এটা যুদ্ধের নিয়ম। যুদ্ধের এই সামান্য নিয়মটাও লক্ষণ মানছে না। তার উদ্দেশ্য হচ্ছে মেঘনাদকে হত্যা করা। এবং সে যা বলছে, নাহি শিশু লঙ্কাপুরে, নাহি শিশু লঙ্কাপুরে শুনে না হাসিবে কথা। কোন কথা? এই যে অস্ত্রহীন লোককে যুদ্ধের জন্য আহ্বান করছে, এটা তো খুব হাস্যকর কথা। লঙ্কার শিশুরাও যে নিয়মটা জানে, যে নিয়মটা মানে, সেই নিয়মটা লক্ষণ মানছে না। নাহি শিশু লঙ্কাপুরে শুনি না হাসিবে কথা, ছাড়ো পথ। আবার সে অনুরোধ করছে যে পথ ছাড়ো, ছাড়ো পথ, আসিব ফিরিয়া এখনই। দেখু বাজি কোন দেব বলে বিমুখে সমরে মোরে সৌমিত্রী কুমতি।
প্রথমে বলেছিলাম লক্ষণের মায়ের নাম কি? সুমিত্রা। সুমিত্রার সন্তান, এই জন্য তাকে বলছে সৌমিত্রী। কুমতি মানে কি? খারাপ মতি। সে যে খারাপ মন নিয়ে, খারাপ উদ্দেশ্য নিয়ে নিকুম্বিলা যজ্ঞাগারে প্রবেশ করেছে, তুমি পথ ছেড়ে দাও, আমি প্রবেশ করে তার যে মন নিয়ে সে প্রবেশ করেছে তাকে আমি নচ্ছাদ করে দিব, তাকে ধূলিসাৎ করে দিব, সারো পথ। সে খুব, কারণ পথ বন্ধ করে বিভীষণ বসে আছে। দেবদত্ত নররণে সচক্ষ দেখেছ রক্ষশ্রেষ্ঠ পরাক্রম দাসেরে। বলছে আমার কাদের সাথে তুমি দেখেছ? মেঘনাদ বিভীষণকে বলছে দেবতার সাথে, দৈত্যের সাথে, মানুষের সাথে যুদ্ধে আমাকে তুমি দেখেছ, আমিও অপরাজয়। কি দেখি দ্রবিবে দাস হেন দুর্বল মানবে, এই দুর্বল মানুষকে দেখে আমার ভয় পাওয়ার কোনো কিছু নাই, তুমি শুধু পথ ছেড়ে দাও। নিকুম্বিলা যজ্ঞাগারে প্রগল্ভে পশিল দম্ভী। প্রগল্ভে মানে অবিবেচনার সাথে, পাগলামির সাথে, দম্ভী দম্ভ করে পশিল মানে প্রবেশ করলো। এই দম্ভীকে লক্ষণ, লক্ষণ দম্ভ করে সেখানে প্রবেশ করেছে। আজ্ঞা করো দাসে শাস্তি নরাধামে, তব জন্মপুরে তার পদার্পণ করে বনবাসী। বলছে তোমার জন্মপুরে, তোমার রাজপ্রাসাদ, এখানে তোমার জন্ম হয়েছে, সেখানে একজন এই বনবাসী যে নিজের রাজ্য থেকে বিতাড়িত, সে প্রবেশ করেছে। এটা তোমার জন্য লজ্জা হওয়া উচিত। তুমি সেটা তাকে পথ দেখিয়ে নিয়ে আসছো, তুমি এটা সহ্য করছো কেমনে? তব জন্মপুরে তাত পদার্পণ করে বনবাসী, মানে চাচা তোমার জন্মপুরে এই বনবাসী প্রবেশ করেছে। হে বিধাত নন্দন কারণে ভ্রমে দুরাচার দত্ত। নন্দন কানন মানে স্বর্গীয় ফুলের বাগানকে বলা হয় নন্দন কানন। তো বলছে যে এই স্বর্গীয় যে বাগান, এই নিকুম্বিলা যজ্ঞাগার, এই রাজপ্রাসাদ, সেখানে দৈত্য ঘুরছে, দুরাচারী দৈত্য। তো দুরাচারী দৈত্যকে লক্ষণ এখানে। প্রফুল্ল কমলে কীটবাস, কমল মানে পদ্ম, এই যে পদ্ম, পদ্মের মধ্যে যে পোকা, এই কীট, কীটবাস মানে কীটের আবাস, এই পোকাকে লক্ষণ। এগুলো তোমাদের আসতে পারে জ্ঞানমূলক অনুধাবন বা বহু নির্বাচনের মধ্যে, এগুলো দেখবে। তো লক্ষণকে কি কি নামে সে অভিহিত করছে? কহতাত সহিব কেন কেমন হেন অপমান আমি ভাতৃপুত্র তব। এই যে আমার রাজপ্রাসাদের মধ্যে, আমার যজ্ঞাগারের মধ্যে সে প্রবেশ করেছে, আমি এটা কিভাবে সহ্য করব? তুমিও হে রক্ষমণি সহিছ কেমনে। মণি মানে এমনি শাব্দিক অর্থ যে উজ্জ্বল রত্ন বিশেষ, রক্ষমণি মানে সে তো রাক্ষসদের একজন যোদ্ধা, সেজন্য বলছে তুমিও হে রক্ষমণি সহিছ কেমনে। বলছে আমার সহ্য করতে, মেঘনাদ বলছে যে আমার সহ্য করতে এত কষ্ট হচ্ছে। বিভীষণ মানে চাচা, তুমি নিজেই এটা কেমন এই অপমানটা সহ্য করছো? মহামন্ত্র বলে যথা নম্র শির ফণি, মলিন বদন লাজে, উত্তরিলা রথি রাবণ অনুজ, লক্ষ্মী রাবণ আত্মজ। আত্মজ শব্দের অর্থ ছেলে। তো রাবণের আত্মজ মানে মেঘনাদ, আর রাবণ অনুজকে বিভীষণ। তো এই কথার পর বিভীষণ খুব অপমানিত হয়ে লজ্জায় মাথা নত করছে। তো মাইকেল মধুসূদন দত্ত উদাহরণ দিচ্ছে কিসের মতো মাথা নত করছে। বলছে মন্ত্রের প্রভাবে যেরকম সাপ মাথা নত করে, একইভাবে মলিন বদন লাজে বিভীষণ উত্তর দিচ্ছে মেঘনাদকে। এটাকে কবি সরাসরি বিভীষণ এবং মেঘনাদ না বলে কি বলেছে? রাবণ অনুজ লক্ষ্মী রাবণ আত্মজে। নহিদোষী আমি বৎস বৃথা ভৎস মোরে তুমি। বলছে আমার কোনো দোষ নাই, তুমি শুধু শুধু আমাকে কি করছো? আমাকে ভৎসনা করছো, আমাকে বকাবকি করছো। নিজ কর্মদোষে হায় মজাইলায় কনক লঙ্কা রাজা মজিলা আপনি। বলছে যে তোমার পিতা রাজা রাবণ নিজের দোষেই এই লঙ্কাকে কি করে দিচ্ছে? শেষ করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে। কেন? সে পাপ করছে। কি পাপ করছে? এই যে নারী অপহরণ করে নিয়ে আসছে। বলছে এ কনক লঙ্কা রাজা মজিলা আপনি, বিরত সতত পাবে দেবকুল এবে পাপ পূর্ণ লঙ্কা পরি। প্রলয় যেমতি, যেমতি মানে যেভাবে, বসুধা মানে পৃথিবী, ডুবিছে লঙ্কায় কাল শল্যে। বলছে প্রলয় বা ঝড়ে যেরকম পৃথিবী প্লাবিত হয়ে যায়, ঠিক একইভাবে যে কাল শলীল, এই যে পাপ, এই পাপের ফলে এই লঙ্কাটা পাপে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। রাঘবের পদাশ্রয়ে রক্ষার্থে আশ্রয় তেই আমি। তেই মানে সেই জন্য বলছে যে এই লঙ্কা পাপে ডুবে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, আমি এই পাপ আর নিতে পারছি না, এই জন্য আমি রাঘব মানে রাম লক্ষ্মণ এদের পদাশ্রয়ে রক্ষার্থে তেই আমি নিজেকে রক্ষা করতে চাই। এটা হচ্ছে
তোমাদের এখানে পাঠ্য করা হয়েছে মেঘনাদ বধ কাব্যের অল্প কিছু অংশ, একটা স্বর্গের কিছু অংশ, কিন্তু এই পুরো মেঘনাদ বধ কাব্যের মধ্যে সবচেয়ে স্বার্থপর লাইন হচ্ছে এটা, যে আমি নিজে বাঁচতে চাই, রাঘবের পদাশ্রয়ে, মানে রাঘবের পায়ে আশ্রয় নিয়েছি আমি নিজে বেঁচে থাকার জন্য। এটা হচ্ছে স্বার্থপরতার চূড়ান্ত দৃষ্টান্ত। রাঘবের পদাশ্রয় রক্ষার্থে আশ্রয় তেই আমি, তেই মানে সেই জন্য, পরদোষে কে চাহে মজিতে, হচ্ছে আর একজনের দোষে আমি কেন ধ্বংস হব। তার মানে এখানে এসে তার আপন ভ্রাতৃত্ববোধ, পরিবার, জাতি, এগুলোর বোধ আর তার মধ্যে নাই। তোমাদের আগের ক্লাসে আমি বলেছিলাম এই একই কাজটা করেছিল 1971-এ আমাদের স্বাধীনতা বিরোধী যে শক্তি, যারা বাঙালি ছিল কিন্তু পাকিস্তানের সাথে যারা যোগ দিয়েছিল। সেজন্য বিশ্বাসঘাতকতা, দেশদ্রোহী, এই যে শব্দগুলো, এই শব্দগুলো যেরকম আমরা কথায় কথায় আমাদের এই ঘৃণ্য যে দোসর, পাকিস্তানি দোসর তাদের ব্যবহার করি, ঠিক একইভাবে এখনো মানুষ ঘরের শত্রু বিভীষণ বলে থাকে, মানে যে নিজের জাতির সাথে নিজের পরিবারের সাথে বেইমানি করেছে। রুশিলা বাসত্রাস, মেঘনাদ কি করছে? রুশিলা, রুশিলা মানে রেগে উঠছে, বাসত্রাস মানে দেবতা ইন্দ্রও যাকে দেখে ভয় পেত সে হচ্ছে মেঘনাদ। রুশিলা বাসত্রাস, কিভাবে রেগে উঠছে? গম্ভীরে যেমতি, গম্ভীরে মানে ডেকে উঠে যেভাবে, নিশীতে অম্বরে মন্দে জিমুতেন্দ্র কপি, মানে রাতের আকাশে যেভাবে মেঘ ডেকে উঠে ঠিক সেইভাবে মেঘনাদ রেগে উঠছে। মেঘনাদের পুরো কাব্যগ্রন্থ তো এখানে পাঠ্য না, সমস্যা হচ্ছে এই জন্য অনেক কথাই আলোচনার অন্তরালে থেকে যায়। এবং তার নাম মেঘনাদ কেন রেখেছিল? সে যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার পর তার যে শব্দ, সেই শব্দ ছিল হচ্ছে, বাচ্চারা কান্নাকাটি করে, এই বাচ্চার কান্নাকাটিটা ছিল কিসের মতো? মেঘের মতো, সেজন্য তার নাম দিয়েছিল মেঘনাদ। কহিল বীরেন্দ্র বলি, ধর্মপদগামী হে রাক্ষস রাজ অনুজ বিখ্যাত জগতে তুমি। মেঘনাদ তাকে বলছে যে তুমি খুব ধর্ম মেনে চলো, ধর্মপদ অনুসারে তুমি চলো, তুমি খুব বিখ্যাত জগতে, কিন্তু কোন ধর্ম মতে? তুমি আমাকে বলো কোন ধর্ম মতে, কোন ধর্ম মতে কহদাসে শুনি, জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব জাতি এ সকলে দিলা জলাঞ্জলি। মানে তুমি সবকিছু জলাঞ্জলি দিয়েছ শুধু নিজে টিকে থাকার স্বার্থে, নিজে বেঁচে থাকার স্বার্থে। তো তুমি কোন ধর্ম মতে এই কাজগুলো করেছো? জলাঞ্জলি মানে জলে যেগুলো ভাসিয়ে দেয়। শাস্ত্র বলে, মানে শাস্ত্রে কি বলে? শাস্ত্র বলে গুণবান যদি পরজন, মানে পরের মানুষ, অন্য মানুষ খুব গুণবান, তাতে আমার কি লাভ? শাস্ত্রে বলে গুণবান যদি পরজন, গুণহীন স্বজন তথাপি নির্গুণ স্বজন সেও পর সদা। মানে নিজের স্বজন সে যদি একদম নির্গুণ হয়, সেও তোমার জন্য ভালো। তোমার একজন স্বজন, তার কোনো গুণই নাই, কোনো কিছু না থাক, সে তোমার বিপদের সময় তোমার দরজার সামনে এসে হলেও জানাতে পারবে। দূরের একজন মানুষ খুব গুণবান, তাতে তোমার কোনো আসে যায় না। এই কথাটা এখানে বলছে যে শাস্ত্র বলে গুণবান যদি পরজন, গুণহীন স্বজন তথাপি, মানে ওই গুণবান থেকে গুণহীন স্বজন তার থেকে অনেক গুণ ভালো। এ শিক্ষা হে রক্ষবর, মানে রাক্ষসদের যে বর শ্রেষ্ঠ কে? বিভীষণ। এ শিক্ষা হে রক্ষবর কোথায় শিখিলে? তুমি এই যে খারাপ যে আচরণ, এই নিজের মতো স্বার্থপর আচরণ, এটা কোথায় শিখেছ? কিন্তু বৃথা গঞ্জিতময়, তোমাকে আমি শুধুই গঞ্জনা দিচ্ছি। হেন সহবাসে, মানে যাদের সাথে চলছো, হেন সহবাসে হে পিতৃব্য বর্বরতা কেন না শিখিবে? বলছে তুমি যাদের সাথে চলছো, এদের সাথে চললে তো তোমাকে বর্বরতা শিখতেই হবে। হেন সহবাসে হে পিতৃব্য বর্বরতা কেন না শিখিবে? তারপর বলছে গতিজার নিঃসহ নিঃসে দুর্মতি, গতিজার নিঃসহ নিঃসে দুর্মতি, যে খারাপ লোকের সাথে চলবে সে তো খারাপ হবে। তো এখানে এই সংক্ষিপ্ত আকারে কবিতাটি শেষ হয়েছে। তো আমরা এই জায়গায় যে চরিত্রগুলো পাচ্ছি এখানে, এরপরে কি ঘটনা? এরপরের ঘটনা হচ্ছে কবিতার বাইরে যে কথাগুলো বলছি, লক্ষণ মেঘনাদকে যখন আঘাত করতে আসে, তো পূজার যে পোশাক কুশি থাকে সেগুলো নিয়ে লক্ষণকে সে আঘাত করে, তাতেই লক্ষণ অজ্ঞান হয়ে যায়। আবার মায়াদেবী এসে তাকে বাঁচিয়ে তুলে এবং পূজার যে অন্যান্য উপকরণ ছিল সেগুলো দিয়ে আঘাত করতে থাকে, এবং তার সমস্ত আঘাত
দেবী রক্ষা করে এবং লক্ষণ একসময় তাকে মেঘনাদকে হত্যা করে লক্ষণ। তো এখানে শেষ হয়ে যায়। আমাদের এই কবিতাটি কেন আমাদের পাঠ্য বা কেন এখানে দিয়েছে সেটার যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা যদি এখানে একটা ছক আঁকলাম, তো যুদ্ধের তো দুইটা পক্ষ থাকে, তো এখানে আমরা রাবণের লিখলাম, রাবণ পক্ষ, আর এখানে রামের পক্ষ। তো রাবণের পক্ষে কে কে আছে? রাবণ আছে, কুম্ভকর্ণ আছে, আরেক ভাই বিভীষণ আছে, তার পুত্র বীরবাহু আছে, কিন্তু এখানে এটার মধ্যে বীরবাহুর বিষয় নাই। আর আছে কে? মেঘনাদ আছে। এখানে রাম আছে, লক্ষণ আছে, সীতা আছে, আমরা না লিখি। তো আমাদের এখানে যতটুকু পাঠ্য, সেখানে কুম্ভকর্ণ শুধু নামটাই পেয়েছি, আর কিছু পাইনি, বীরবাহুর নামও পাইনি। আমাদের যতটুকু পাঠ্য তার মধ্যে আমরা এখন আলোচনা করি। তো এখানে কি হচ্ছে? নিজেদের পক্ষ ত্যাগ করে বিভীষণ এই পক্ষে যোগ দিয়েছে। আর তো আমরা এখন দেখি আমাদের দেশের ক্ষেত্রে এখন একটা প্রশ্ন হয়ে থাকে যে মাইকেল মধুসূদন দত্ত কেন এটাকে ভেঙে ফেললেন? রামায়ণে এই রাবণ খলনায়ক, রাম লক্ষণ এরা নায়ক, কিন্তু মাইকেল মধুসূদন দত্ত কি করলেন? পুরো কাহিনী উল্টিয়ে দিয়েছেন। এখানে রাবণ নায়ক হয়ে যাচ্ছে, যে নিজের দেশ রক্ষার জন্য লড়াই করছে। মেঘনাদ নিজের দেশ রক্ষার জন্য লড়াই করছে। রাম দূর থেকে আসছে, বনবাসী হয়ে সেখানে প্রতিষ্ঠিত রাজশক্তির সাথে লড়াই করছে, সেজন্য তাকে বলা হচ্ছে সাম্রাজ্যবাদী শক্তি, দখলদার শক্তি। এগুলো মাইকেল মধুসূদন দত্তের দৃষ্টিভঙ্গি। তো কারণ রাম লক্ষণ সীতা, তোমরা তো বনবাসে তোমরা এখানে এসছো, এখানে এসে তোমরা যুদ্ধ অবস্থা তৈরি করছো। তো সেজন্য মাইকেল মধুসূদন দত্তের মতে দেশপ্রেমিক সত্তা হচ্ছে দেশপ্রেমিক সত্তা এরা, আর এরা হচ্ছে সাম্রাজ্যবাদী, ইংরেজিতে যাকে বলে ইম্পেরিয়ালিস্ট। তো দেশপ্রেমিক সত্তা, তো আমরা রাবণকেও দেশপ্রেমিক বললাম, মেঘনাদকে দেশপ্রেমিক বললাম, এরা বাইরের দখলদার শক্তি বললাম। বিভীষণকে, তাহলে বিভীষণ হচ্ছে দেশদ্রোহী সত্তা, যে নিজের স্বার্থের জন্য নিজের দেশের স্বার্থ, নিজের জ্ঞাতি ভ্রাতৃত্ব সব জলাঞ্জলি দিয়ে তাদের পক্ষ যোগ দিয়েছে। তাহলে দেশপ্রেমিক সাম্রাজ্যবাদী বা দখলদার শক্তি, বিভীষণ হচ্ছে পক্ষ ত্যাগকারী, মানে নিজের স্বার্থের জন্য পক্ষ ত্যাগ করে দিয়েছে, সেজন্য তাকে বলা হয় হচ্ছে আমাদের 1971 মুক্তিযুদ্ধে যেটা দেখি সেরকম আমরা রাজাকার, যাদের বলি দোসর বলি, পাকিস্তানি দোসর বলি, ঠিক সে দেশদ্রোহী শক্তি হচ্ছে বিভীষণ। তোমাদের এই এই সবগুলো মনে রাখলে দেখবে যে সৃজনশীলের যে প্রশ্নগুলো থাকবে, এই প্রশ্নগুলোর উত্তর দিতে তোমাদের কোনো সমস্যাটা হবে না। তাহলে আমি আবার বলছি, দেশপ্রেমিক সত্তাকে এখানে আমরা রামায়ণে কি আছে ওদিকে আমাদের দৃষ্টি না, আমাদের দৃষ্টি হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত কি লিখেছে তো তার প্রতি। তো মাইকেল মধুসূদন দত্তের দৃষ্টিতে নায়ক হচ্ছে রাবণ, নিজের দেশের জন্য লড়াই করছে, নায়ক হচ্ছে মেঘনাদ, যে নিজের দেশের জন্য লড়াই করছে, খলনায়ককে রাম লক্ষণ। সেখানে আরেকটা বিষয়, একটু এটা তোমাদের যখন ব্যাকরণ পড়াবো তখন দেখবে এটা উচ্চারণে অনেক সময় ভুল হয়ে যায়। দুইটা শুধু পার্থক্য হচ্ছে এখানে একটু চন্দ্রবিন্দু, লক্ষণ আর লক্ষণ, মানে এখানে একটু নেজালাইজেশন হবে। এটা হচ্ছে যে রামের ভাই, আর এই লক্ষণ হচ্ছে ইংরেজিতে সিমটম বলে, যে রোগের লক্ষণ প্রকাশ পেয়েছে। তো এটা তোমরা একটু মাথায় রাখবে। এখন আরো কিছু প্রশ্ন আমাকে এমনি যখন ক্লাসরুমে এক স্টুডেন্ট একবার প্রশ্ন করেছিল, স্যার এদের রাক্ষস কেন বলা হয়?
তো এই প্রশ্নের উত্তর তোমাদের না জানলেও চলবে, কিন্তু আমি বলছি রাক্ষস কেন বলা হচ্ছে। এখানে যে আর্য যে রাজনীতি সেটি জড়িত আছে। আমরা জানি আর্যরা উত্তর ভারতে এসেছিল, তারা একটা শাখা জার্মানিতে যায়, একটা ইরানে, একটা ভারতে চলে আসে। তো আর্যদের যে নাক লম্বা, গায়ের রং, গাত্রবর্ণ, তারা সব কিছু খেত না। তারা কিন্তু তার তুলনায় দক্ষিণ ভারতের লোকজন হলো, তাদের দেখবেন নাকটা ছোট হয়ে আসছে, তাদের গায়ের রং কালো, সব কিছু খায়। তো এই সব কিছু খাওয়ার জন্যই কি করা হতো, তাদেরকে রাক্ষস বলা হতো। আসলে রাক্ষস মানে কোনো অতি প্রাকৃত সত্তা, সেটা রূপকে বলেছে, কিন্তু মূলত রাক্ষস মানে কি, আদিম যারা জনবসতি ছিল তাদের মধ্যে যারা শক্তিশালী তাদেরকে কি বলা হতো, তাদেরকে তারা রাক্ষস বলতো। তো আমরা অত আলোচনা যাব না, আমরা আমাদের যে পাঠের যে উদ্দেশ্য, আমাদের সেই উদ্দেশ্যটা হচ্ছে আমরা আমাদের এই মূল কাহিনীটা জানবো, তার সাথে সাথে আমরা কি করব, তার সাথে সাথে আমরা আমাদের যে সৃজনশীল প্রশ্নগুলো আছে সেগুলো। তো আমাদের সৃজনশীল প্রশ্নের জন্য আমি আবারও বলছি, আমাদের মনে রাখতে হবে দেশদ্রোহী সত্তা, দেশপ্রেমিক সত্তা কারা, এগুলো আবার বলছি, দেশপ্রেমিক, দেশদ্রোহী এবং সাম্রাজ্যবাদী শক্তি, এগুলো আমাদের মনে রাখতে হবে। তো তোমরা এই কবিতাটি ভালো করে পড়বে, শব্দার্থগুলো পড়বে। শব্দার্থগুলো একটু কঠিন, কেন এই শব্দগুলো তোমরা আগে পাওনি, কারণ এগুলো লেখা হয়েছে 1861। তো 1861, 1961, তো 150 বছরের বেশি সময় পার হয়ে গেছে, প্রায় 160 বছর। তো 160 বছরের যে শব্দ অনেক কঠিন হবে, এটাই স্বাভাবিক, কারণ পরিবর্তনের স্রোতে তো সব কিছু পরিবর্তিত, শব্দ, অর্থ এগুলো পরিবর্তিত হয়ে যায়। তো আমরা যখন তোমাদের শ্রেণীকক্ষে বসিয়ে ক্লাস নিব তখন অনেক প্রশ্নের উত্তর দিতে পারবো। তারপরে তোমরা কোনো প্রশ্ন থেকে থাকলে প্রশ্নগুলো আমাদের যে চ্যানেলে এগুলো প্রচারিত হবে এর কমেন্ট সেকশানে তোমরা কমেন্ট করবে, আমি অবশ্যই উত্তর দিব, কারণ আমার আগের ভিডিওগুলোতে আমি নিজেই ওখানে গিয়ে উত্তরগুলো দিয়ে আসতাম। চেষ্টা করব তোমাদের কমেন্ট সেকশানে উত্তর দেওয়ার জন্য, আর তারপরেও না হলে অন্য কোনোভাবে যোগাযোগ করলে তখন তোমাদের এই উত্তর দেওয়ার চেষ্টা করব। আবার পড়বে, শব্দার্থগুলো জোর দিয়ে পড়বে, এখান থেকে সবসময় প্রশ্ন হয়, আর শব্দার্থগুলো জানারও প্রয়োজন আছে, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বা পরবর্তী জীবনে এগুলো কাজে লাগবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, যেটা খুবই দরকার করোনাকালে, আর লেখাপড়ার সাথে থাকবে, কারণ তোমরা যতটা শিক্ষিত হয়ে উঠবে জাতি হিসেবে আমরা ততটা সমৃদ্ধ হব। সবাইকে ধন্যবাদ, শুভকামনা করছি।